বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, পাড়াডাঙ্গার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আমি মোহাম্মদ ইমরান হোসেন, সিনিয়র শিক্ষক। কোভিড মহামারী এই সময়, দুর্যোগের সময় আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো। আসলে অনলাইন ক্লাসে আমরা উপস্থিত হয়ে তোমাদেরকে কিছু গাইডলাইন দেই। এই গাইডলাইন দেখে গাইডলাইন নিয়ে তোমরা সামনে আরও বিস্তারিত পড়াশোনা করে বই থেকে তোমরা বিস্তারিত ক্লাস সম্পর্কে জানবা এবং পড়ালেখা চালিয়ে যাবে। স্কুল আল্লাহ পাকেই ভালো জানে স্কুলের ক্লাস আমরা সরাসরি কবে নিতে পারি। তারপরেও আমরা অনলাইনে ক্লাস চালিয়ে যাই। আশা করি তোমরা ক্লাসগুলো দেখে এখানে কিছু গাইডলাইন নিয়ে তোমরা বই পড়ালেখা করে আরও বিস্তারিত অবগত হবে। যাক, আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। আজকে আমার ক্লাস হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, একাদশ অধ্যায়, এশিয়ার কয়েকটি দেশ। একাদশ অধ্যায়ের এশিয়ার কয়েকটি দেশ। এশিয়া একটা মহাদেশ। এই মহাদেশের তো অনেকগুলো দেশ রয়েছে, তার মধ্যে কয়েকটি দেশ নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমরা আলোচনা করব ভারত, এরপরে চীন, এরপরে জাপান, কোরিয়া, মালয়েশিয়া। আর এই দেশগুলোর সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে, গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এইসব নিয়ে আজকের অধ্যায় হলো আমাদের একাদশ অধ্যায়, এশিয়ার কয়েকটি দেশ। বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশটা হলো এশিয়া মহাদেশের একটি দেশ, আর এই মহাদেশের একটি উন্নয়নশীল দেশ হলো বাংলাদেশ। এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে কয়েকটি বেশ উন্নত, আবার কোনোটি তত উন্নত নয়। বাংলাদেশের মতো মধ্যম আয়ের এবং উন্নয়নশীল দেশের পর্যায়ে পড়ে সেগুলো। তবে জনগণের জীবনযাত্রার মান, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক ও জলবায়ুর বৈশিষ্ট্য এবং ইতিহাস সংস্কৃতির দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক মিল রয়েছে। যেমন জলবায়ু, এরপরে ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা, মানুষের জীবনযাত্রার মান, এগুলো নিয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে কি মিল রয়েছে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বাণিজ্য, শিল্প, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের সহযোগিতার সম্পর্ক আছে। অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক আছে, যেমন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বাণিজ্য, শিল্প, প্রযুক্তি। এগুলা আমাদের এশিয়া মহাদেশের যে অন্যান্য দেশ রয়েছে তাদের সাথে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক রয়েছে। এখানে আমরা এখন কয়েকটি দেশের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরব এবং কয়েকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং সহযোগিতার সম্পর্ক এগুলো তুলে ধরব। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। ভারত হলো আমাদের, বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের যে বন্ধুত্ব, তার মধ্যে ভারত আমাদের নিকটতম একজন প্রতিবেশী দেশ। এই ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আর বাংলাদেশের একবারে নিকটবর্তী দেশ হলো ভারত। ভারত আমাদের গুরুত্বপূর্ণ বন্ধুপূর্ণ দেশ। তো বাংলাদেশের নিকটবর্তী দেশ ভারত। এই হিসাবে ভারত বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ ও শক্তিশালী দেশ। ভারত দেশটা এশিয়া মহাদেশের মধ্যে একটি বৃহৎ এবং শক্তিশালী দেশ, শক্তিশালী রাষ্ট্র। এশিয়া মহাদেশের মধ্যে দক্ষিণ ভারতের অবস্থান। এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে ভারতের অবস্থান। এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে ভারতের অবস্থান। এর উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বতমালা। ভারতের উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বতমালা। পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বতমালা হলো ভারতের উত্তরে।
পূর্বাঞ্চলে আরাকান পর্বত ও আসাম, এটা হলো ভারতের অবস্থান যেটা আর কি। এরপরে পশ্চিমাঞ্চলে হিন্দুকুশ ও সালেমান পর্বতমালা, দেশটির দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। তাহলে ভারতের দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। আর এই ভারত মহাসাগরের আয়তন, আর ভারতের আয়তন হলো 32,87,240 বর্গ কিলোমিটার। ভারত একটা মহা বড় দেশ। এটার আয়তন হলো 32,87,240 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা হলো 131 কোটি। ভারতের লোক সংখ্যা কত? 131 কোটি, 95,97,958 জন, প্রায় 141 কোটি, 132 কোটির মতো। তাহলে ভারতের লোক সংখ্যা হলো 131 কোটি 95,77,958 জন। দেশটির রাজধানী, ভারতের রাজধানী বাংলাদেশে যেরকম রাজধানী হলো ঢাকা, সেরকম ভারতেরও রাজধানী হলো নয়াদিল্লি। ভারতের রাজধানীর নাম কি? নয়াদিল্লি। তাইলে ভারতের আয়তন কত? একটা প্রশ্ন বা জানতে হবে আমাদের যে ভারতের আয়তন কত। ভারতের আয়তন হলো 32,87,240 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা হলো 132 কোটি, প্রায় 132 কোটি। আর ভারতের রাজধানীর নাম হলো নয়াদিল্লি। ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি। ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়। পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ হলো ভারত। 5,000 বছর আগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এই দেশটিতে। 5,000 বছর আগের সভ্যতা নিদর্শন পাওয়া গেছে ভারতে। দক্ষিণ ভারতের অজন্তা পর্বত গুহা, চিত্রকর্ম, সারা দেশে ছড়িয়ে থাকা অজস্র প্রাচীন মন্দির, ভাস্কর্য, আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, লালকেল্লা প্রভৃতি ভারতের প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে। প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন ভারতে রয়েছে। এর মধ্যে আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, লালকেল্লা, এগুলো ভারতের প্রাচীন সভ্যতা পরিচয় বহন করে। আর 200 বছরের ইংরেজ শাসনের পর 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। 1947 সালে আমাদের ইংরেজরা এদের আমাদের ভারত মহাদেশটারে প্রায় 200 বছর শাসন করেছে। এই ব্রিটিশ শাসনের পরে, ইংরেজদের শাসনের পরে 1947 সালে 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। দেশটির শতকরা 80% লোক গ্রামে এবং 20% লোক শহরে বাস করে। এই ভারতের লোক সংখ্যার প্রায় 80% লোক গ্রামে এবং 20% লোক শহরে বাস করে। শতকরা 70% লোক কৃষিজীবী। ভারতের শতকরা 70% লোক কৃষিজীবী। আর ভারতের প্রধান খাদ্যশস্যগুলো হলো ধান, গম, বার্লি, যব, কফি, চা উল্লেখযোগ্য। প্রাচীনকাল থেকে ভারত তার বস্ত্রশিল্পের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত ছিল। বর্তমানে ইস্পাত, সিমেন্ট, যন্ত্রপাতি, রসায়ন দ্রব্য, সার, এমনকি জাহাজ ও গাড়ি তৈরিতেও ভারত এগিয়ে গেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের সুসম্পর্ক আছে। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশ যেমন বাংলাদেশ ভারত থেকে অনেক পণ্য করে আমদানি করে, আবার বাংলাদেশ থেকেও কিছু পণ্য সে ভারতে রপ্তানি করে। এইভাবে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যের সুসম্পর্ক রয়েছে। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তাহলে ভারতটা হলো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আমাদের বাংলাদেশ যেরকম গণতান্ত্রিক দেশ, ভারতটা একটা গণতান্ত্রিক দেশ। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হলো ভারত। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বহু বছর ধরে ভারত সাফল্যের সঙ্গে কাজ করছে। ভারত বহুজাতি, সম্প্রদায় ও ভাষাগোষ্ঠীর মানুষের একটি দেশ।
এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন সহ বহু ধর্মের লোক বাস করে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার কথা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যেটা আমি আগেও বলেছি যে ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে অনেক সহযোগিতা করেছে। এজন্য 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারত যে সহযোগিতা করেছে সেটাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাহলে বাংলাদেশের একটা প্রতিবেশী রাষ্ট্র হলো ভারত, আর ভারতের সাথে বাংলাদেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আর যেহেতু ভারত আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, এই জন্য ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং আশা করি থাকবে। আচ্ছা, এরপরে হলো যে দেশ নিয়ে আমরা আলোচনা করব, মধ্য এশিয়ার আরেকটা দেশ, এশিয়ার কয়েকটি দেশের মধ্যে ভারত নিয়ে আলোচনা করলাম। এরপরে ভারতের আরেকটা দেশ হলো চীন। এখন এই চীন নিয়ে আমরা একটু আলোচনা করি। চীন পূর্ব এশিয়ার একটি দেশ। যেমন ভারতটা হলো এশিয়ার দক্ষিণ মধ্য এশিয়ার একটি দেশ, চীনটা হলো পূর্ব এশিয়ার একটি দেশ। এর রাষ্ট্রীয় নাম হলো গণপ্রজাতন্ত্রী চীন, আর স্থানীয় নাম হলো জঙ্গু। চীনের রাষ্ট্রীয় নাম হলো গণপ্রজাতন্ত্রী চীন, আর স্থানীয় নাম হলো জঙ্গু। দেশটির রাজধানীর নাম বেইজিং। ভারতের রাজধানীর নাম কি? নয়াদিল্লি। আর চীনের রাজধানীর নাম হলো বেইজিং। 137 কোটি 51,37,837 জন মানুষ নিয়ে এটি বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ। ভারতটা যদিও চীনের চেয়ে বড় দেশ, কিন্তু জনসংখ্যার দিয়ে চীনটা হলো পৃথিবীর বৃহত্তম সর্বাধিক জনসংখ্যার দেশ। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশের নাম কি? চীন। চীনের জনসংখ্যা কত? 137 কোটি, প্রায় 138 কোটির মতো। 37 কোটি 51,37,837 জন। আর চীনের আয়তন হলো 95,98,089 বর্গ কিলোমিটার। আয়তনও অনেক বড় চীনের, যে 95,98,089 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হলো চীন। আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হলো চীন। ভৌগোলিকভাবে ভারত ও রাশিয়ার মাঝখানে দেশটির অবস্থান। এর পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিম ও উত্তর দিকে রাশিয়া, মঙ্গোলিয়া এবং ভারতের কিছু অংশ এবং দক্ষিণে হিমালয়। তাহলে ভারতের উত্তরে হিমালয়, চীনের দক্ষিণে হিমালয়। দেশটির স্থলভাগের 1/3 বেশি জুড়ে রয়েছে পাহাড় পর্বত। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের সীমান্ত বরাবর অবস্থিত। বিশ্বের যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ রয়েছে মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্টটা নেপাল ও চীনের সীমান্ত বরাবর অবস্থিত। চীনের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ। চীনের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ। এটাও জানা দরকার যে চীনের জলবায়ু কীরকম, নাতিশীতোষ্ণ। তবে দেশটির কোনো কোনো অঞ্চলে বছরে দীর্ঘ সময় বরফে ঢাকা থাকে। বহুজাতি ও সম্প্রদায়ের বাস এই দেশটিতে। চীনের জনসংখ্যার শতকরা 98% হান চাইনিজ বংশোদ্ভূত। 95%। চীনের জনসংখ্যার শতকরা 95% হলো হান চাইনিজ বংশোদ্ভূত। এছাড়াও রয়েছে আরও 56টি জাতির বাস, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জুয়াং, মাঞ্চু, হুই, মিয়াও, উইগুর, মঙ্গল, তিব্বত প্রভৃতি। চীনের জনসংখ্যা মানুষের ভাষা হলো মান্দারিন। চীনের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হলো মান্দারিন। জনসমষ্টির শতকরা 95% এই ভাষায় কথা বলে। তবে এই ভাষা সারা বিশ্বে চীনা ভাষা নামে পরিচিত। চীনের যে ভাষা, তাদের যে ভাষা, সেটা সারা বিশ্বে চীনা ভাষা নামে পরিচিত। চীনের অর্থনীতি এখনও প্রধানত কৃষি নির্ভর। ভারতের অর্থনীতিও কৃষি নির্ভর, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, চীনের অর্থনীতিটাও
কৃষি নির্ভর। কৃষিজাত দ্রব্যের মধ্যে ধানই হলো প্রধান। কৃষিজাত পণ্যের মধ্যে ধানই হলো প্রধান। অন্যান্য কৃষিজাত দ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গম, আলু, বীজ, ভুট্টা, তুলা, চা, তামাক পাতা, তেলবীজ, আখ, সয়াবিন, কোকো, এরপরে পাম অয়েল প্রভৃতি। দেশটির প্রধান শিল্প লৌহ, ইস্পাত, রেশম, সার, যন্ত্রপাতি, সিমেন্ট, কাগজ, চিনি, ঔষধ ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী প্রভৃতি। খনিজ সম্পদের দিক থেকে চীন অত্যন্ত সম্পদশালী। খনিজ সম্পদের দিক থেকে চীন হলো অত্যন্ত সম্পদশালী। দেশটির ভূগর্ভে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ যেমন পেট্রোলিয়াম, আকরিক লৌহ, তামা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, কয়লা প্রভৃতি। এর বনভূমিতে রয়েছে 32,000-এরও বেশি উন্নত প্রজাতির উদ্ভিদ ও 11,500 প্রজাতির পাখি। হোয়াংহো ও ইয়াংসি চীনের বৃহত্তম নদী। চীনের দুইটা বৃহত্তম নদী রয়েছে, একটা হলো হোয়াংহো আর একটা হলো ইয়াংসি। প্রশাসনিক দিক থেকে চীনকে 22টি প্রদেশ এবং 55টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রশাসনিক দিক থেকে চীনকে 22টি প্রদেশ এবং 5টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। দেশটির শিক্ষার হার শতকরা 86%। চীনের শিক্ষার হার একটু বেশি, বাংলাদেশ এবং ভারত থেকে চীনের শিক্ষার হার হলো 86%, শতকরা 86%। বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে চীনের সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক রয়েছে। শিল্প বাণিজ্যের ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এরপরে আমরা যেটা আলোচনা করব, বাংলাদেশের সঙ্গে জাপান, কোরিয়া ও মালয়েশিয়ার বন্ধুত্ব। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। ছোট বড় প্রায় 4,000 দ্বীপ নিয়ে রাষ্ট্রটি গঠিত। জাপান দেশটা ছোট বড় 4,000 দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত। এর মধ্যে প্রধান 4টি দ্বীপ হলো হোক্কাইডো, হনশু, শিকোগু এবং কিউশু। দেশটির চারদিকেই সমুদ্র। জাপানের চারদিকেই সমুদ্র। জাপান সাগর এবং পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। দেশটির চারদিকে, জাপান এমন একটা দেশ যার চারদিকেই হলো কি সমুদ্র। আর জাপান সাগর এবং পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। দেশটির রাষ্ট্রীয় নাম হলো কিংডম অফ জাপান এবং স্থানীয় নাম হলো নিহন ও নিপ্পন। এর রাজধানী টোকিও। জাপানের রাজধানীর নাম কি? টোকিও। জাপানের রাজধানীর নাম টোকিও। এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে এই দেশটি অবস্থিত। জাপানকে তাই সূর্যোদয়ের দেশ ও বলা হয়, সূর্য উদয়ের দেশ বলা হয়। জাপান হলো এশিয়া মহাদেশের সর্বপূর্বে অবস্থিত। এশিয়া মহাদেশের সর্বপূর্বে অবস্থিত, এই জন্য জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। এখানে একটা প্রশ্ন হয়, জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় কেন? আমরা বলবো যে এই এশিয়া মহাদেশের সর্বপূর্বে জাপান অবস্থিত, আর এই জন্য জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। দেশটির আয়তন 3,77,708 বর্গ কিলোমিটার। লোক সংখ্যা 12,65,34,536 জন। জাপানের শতকরা 99% মানুষ জাপানি ভাষায় কথা বলে। এদেশের শিক্ষার হার 100% এবং মাথাপিছু আয় হলো 37,600 মার্কিন ডলার। জাপানের শিক্ষার হার হলো 100%, আর এদের মাথাপিছু আয় হলো 37,600 মার্কিন ডলার। এশিয়া মহাদেশের মধ্যে একটা উন্নত দেশ হলো জাপান, যাদের শিক্ষার হার হলো 100%, মাথাপিছু আয়ও অনেক বেশি, 37,600 মার্কিন ডলার। শিন্টো জাপানিদের জাতিগত ধর্ম। জাপানের জলবায়ু নাতিশীতোষ্ণমণ্ডলীয়। জাপানের জলবায়ু হলো নাতিশীতোষ্ণমণ্ডলীয়। আর এই জাপান এশিয়া মহাদেশের একটা উন্নত দেশ। জাপানের সাথেও বাংলাদেশের
মোটামুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জাপান শিল্প ক্ষেত্রে অনেক উন্নত, এজন্য শিল্প পণ্যদ্রব্য জাপান থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে আমদানি করে থাকে। এরপরে যেটা আমরা আলোচনা করব, কোরিয়া। এটি মহাদেশের উত্তর পূর্ব কোণে কোরিয়ান উপদ্বীপে অবস্থান। কোরিয়া দেশটা হলো এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে কোরিয়ান উপদ্বীপে অবস্থান। এর উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। এটি হলো এই কোরিয়াটা হলো উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। উত্তর থেকে দক্ষিণাঞ্চলের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। কোরিয়া দেশটির উত্তর থেকে দক্ষিণাঞ্চলের দূরত্ব হলো 1000 কিলোমিটার। উত্তর দিকে সীমান্তের অধিকাংশই চীনের সাথে এবং কিছু অংশ রাশিয়ার সাথে সংযুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়। এর একটি হলো দক্ষিণ কোরিয়া, অপরটি হলো উত্তর কোরিয়া। প্রথমটির সরকারি নাম হলো কোরিয়া প্রজাতন্ত্র এবং দ্বিতীয়টির নাম হলো গণপ্রজাতন্ত্রী কোরিয়া। তাহলে কোরিয়া এই দেশটাকে দুইটি অংশে বিভক্ত। একটা হলো উত্তর কোরিয়া আর একটা হলো দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার সাথে এরপরে হলো কোরিয়ার 4 ধরনের ঋতু বিদ্যমান। কোরিয়া এমন একটা দেশ যেখানে 4 ধরনের ঋতু বিদ্যমান। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আবহাওয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। জুন, জুলাই ও আগস্ট মাসে প্রচুর বৃষ্টিপাত হয়। কোরিয়াতে জুন, জুলাই ও আগস্ট মাসে প্রচুর বৃষ্টিপাত হয়। আর কোরিয়া দেশটি হলো কোরিয়ানরা জাতিগতভাবে একটি ভাষাগোষ্ঠীর। ভাষাগত নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে কোরিয়ানরা চীন ও জাপানিদের থেকে আলাদা। যদিও শারীরিক গঠনের দিক দিয়ে চীন ও জাপানের মানুষের সাথে তাদের মিল রয়েছে। কোরিয়ানরা সবাই একই কোরিয়ান ভাষায় কথা বলে এবং লেখে। তো বাংলাদেশের সাথে কোরিয়ার, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ। কোরিয়া বাংলাদেশকে রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ ও শিল্প উন্নয়নে যথেষ্ট সহযোগিতা করে আসছে। বাংলাদেশের সাথে কোরিয়ার বাণিজ্য সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সাথে কোরিয়ার বাণিজ্য সম্পর্ক রয়েছে। আর বাংলাদেশের যে ব্রিজ নির্মাণ, এরপরে হলো রাস্তাঘাট এবং শিল্প উন্নয়নে যথেষ্ট সহযোগিতা করে কোরিয়া। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এরপরে যেটা আছে, দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ হলো মালয়েশিয়া। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। মালয়েশিয়া 15টি প্রদেশ নিয়ে গঠিত। দেশটির ভূপ্রকৃতি পর্বত শ্রেণী উত্তর ও দক্ষিণে বিস্তৃত। তাহলে মালয়েশিয়ার 15টি প্রদেশ নিয়ে গঠিত। মালয়েশিয়ার দেশটা হলো 15টি প্রদেশ নিয়ে গঠিত। মালয়েশিয়া ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু প্রভৃতি ধর্মের লোক বাস করে। এর রাজধানীর নাম হলো কুয়ালালামপুর। মালয়েশিয়ার রাজধানীর নাম হলো কুয়ালালামপুর। এটা অনেকেই ভুলে যাও, এই যে মালয়েশিয়ার রাজধানীর নামটা মনে রাখতে হবে। মালয়েশিয়ার রাজধানীর নাম হলো কুয়ালালামপুর। এছাড়া জর্জ টাউন, জহরবার্গ, পেনাং, ইপো, কুচিং অন্যতম প্রধান শহর। মালয়েশিয়া একটি কৃষিপ্রধান দেশ। মালয়েশিয়া দেশটাও একটা কৃষিপ্রধান দেশ। মোট জনসংখ্যার শতকরা 50%-এরও বেশি কৃষির উপর নির্ভরশীল। প্রধান শিল্পপণ্যের মধ্যে রয়েছে রাবার, সার, চীনামাটির দ্রব্য প্রভৃতি। খনিজ সম্পদের মধ্যে টিন, লোহা ও পেট্রোল উল্লেখযোগ্য। যোগাযোগের প্রধান মাধ্যম হলো রেলপথ, সড়কপথ ও বিমানপথ। জর্জ টাউন, ক্লাঙ্গো, কুচিং এবং পেনাং মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দর। স্বাধীনতার পর স্বল্প সময়ের মধ্যে মালয়েশিয়ার নানা ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক রয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ইপিজেড মালয়েশিয়ার অনেক অর্থ বিনিয়োগ করেছে। বাংলাদেশের অনেক লোক মালয়েশিয়া কর্মরত রয়েছে। এদেশে মালয়েশিয়ার শ্রম বাজার একটা বড় ক্ষেত্র। বলছে যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার বাণিজ্য সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশের যে ইপিজেডগুলো রয়েছে, এখানে মালয়েশিয়া সরকার বা মালয়েশিয়ার দেশ অনেক অর্থ বিনিয়োগ করেছে। এছাড়া বাংলাদেশে অনেক লোক মালয়েশিয়া কর্মরত।
বাংলাদেশে অনেক লোক মালয়েশিয়া কর্মরত আছে, আর মালয়েশিয়ার শ্রমবাজার একটা বড় অংশ হলো বাংলাদেশের জনশক্তি। আর বাংলাদেশ আমাদের যে বিদেশ থেকে আয় হয় শ্রমবাজার থেকে, এটা দিয়ে আমাদের দেশটা অনেক উন্নত দেশ। আমাদের যে এই বাংলাদেশের শ্রমবাজারের একটা গুরুত্বপূর্ণ দেশ হলো মালয়েশিয়া। মালয়েশিয়া বাংলাদেশের অনেক লোক বসবাস করে। তো আমরা যাক, এই অধ্যায়টা আমরা বাংলাদেশ এশিয়ার কয়েকটি দেশ, এর সাথে বাংলাদেশ, ভারত, চীন, এরপরে জাপান, কোরিয়া, মালয়েশিয়া, আরও তো অনেক দেশ রয়েছে এশিয়ার। আমরা এই দেশগুলা, দক্ষিণ এশিয়ার এই কয়েকটি দেশ নিয়ে আলোচনা করলাম। তোমাদের বইতে এই অধ্যায়ে এই দেশগুলোরই বিশেষ করে বর্ণনা রয়েছে। এগুলো তোমরা বই পড়ে আরও একবার ক্লাসটা দেখে বই পড়ে এখান থেকে বিস্তারিত অনেক ছোট ছোট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন তৈরি হবে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করে এগুলা তোমরা আয়ত্ত করে নিবা। যেহেতু এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়, তা আমি আশা করব তোমরা বাসায় বই দেখে বই পড়ে আরও বেশি বেশি জেনে তোমরা অভিজ্ঞতা অর্জন করবে। আর এই যেই বিপর্যয় চলতেছে সারা বিশ্বে, মহামারী করোনা, এটা মাঝখান দিয়ে একটু যদিও কমছে, এখন আবার বৃদ্ধি পাচ্ছে। সামনে শীত আসতেছে, আমরা সাবধানে থাকবো, ঘরে থাকবো, সবাই মাস্ক পরবো, বাইরে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। আমাদের বাংলাদেশ সরকার মাস্কের বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছে, মাস্ক না পরলে কিন্তু জরিমানাও আছে। তো মাস্ক পরবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং ক্লাসগুলো দেখবে, অনলাইন ক্লাসগুলো দেখে তোমরা কিছু অভিজ্ঞতা অর্জন করবে, সাথে সাথে ভাষা পড়ালেখা করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।